নমস্কার, সকলকে জয়গুরু। ঠাকুরের যে বাল্য বন্ধুরা ছিলেন তাদের মধ্যে অনন্ত মহারাজের কথা আমরা সকলেই জানি। তিনি ঠাকুরের সঙ্গে সৎসঙ্গ প্রতিষ্ঠার যে আন্দোলন, সেই আন্দোলনে ছিলেন এবং বহুকাল তিনি ঠাকুরের সঙ্গ করেছেন। তারই জীবনের একটি ঘটনার কথা আজ উল্লেখ করছি। তখন তিনি ঠাকুরের সাথে বন্ধুত্ব স্থাপন করেছেন এবং তিনি মর্মে মর্মে অনুভব করছেন যে ঠাকুর অনুকূলচন্দ্র, যিনি বিশ্ববিধাতা এবং পৃথিবীর বাড়িতে আবির্ভূত হয়েছেন মানুষকে পরম উদ্ধারের বাণী শোনাতে, কিন্তু সম্পূর্ণরূপে তখনও তিনি তাকে অনুভব করতে পারেননি বা তাকে বন্ধু ভেবেই তিনি চলছেন। তাকে তখনও গুরুরূপে বরণ করতে পারেননি। তো ঠাকুর তো খাদ্যের ব্যাপারে খুব ছিলেন, সবসময় নিরামিষ হালকা খাবার ঠাকুর পছন্দ করতেন, কিন্তু অনন্ত মহারাজের সবসময় মাছ মাংস পেঁয়াজ রসুন খাওয়ার বড় ইচ্ছে হতো। কিন্তু যখনই সে এগুলোকে খাওয়ার জন্য ব্যবস্থা করতে চাইতেন বা ব্যবস্থা করতেন, ঠিক সেই সময় ঠাকুর এসে কোনো না কোনো ভাবে তাকে বাধা দিয়ে দিতেন, তার আর খাওয়া হতো না। তো তিনি মনে মনে খুব বিরক্ত হতেন, কিন্তু ঠাকুরকে কিছু বলতে পারতেন না। তো একদিন তিনি হঠাৎই খবর পেলেন ঠাকুর স্টিমারে করে দুর্গানাথ সান্যালের বাড়িতে যাচ্ছেন রুগী দেখতে। তো ঠাকুর রুগী দেখতে যাবেন দুর্গানাথ সান্যালের বাড়ি, সেই স্টিমার পার হয়ে। তো সেখান থেকে গিয়ে আসতে তিনি হিসাব করে দেখছেন মোটামুটি যা সময় লাগবে, সেই সময়ের মধ্যে তিনি মাছ মাংস পেঁয়াজ রসুন তার যেগুলো ভালো লাগে সেগুলো সে খেয়ে নিতে পারবেন, ঠাকুর জানতেও পারবেন না। তিনি ভুলে গিয়েছিলেন যে বিশ্ববিধাতা বিশ্ব পরম ব্রহ্ম আমাদের হৃদয়ের মধ্যেই বসে থাকেন, তাই তো তিনি অন্তর্যামী, তার কাছ থেকে কোনো কিছু লুকানো যায় না। যাই হোক, তো ঠাকুর চলে গেলেন স্টিমারে করে সেই দুর্গানাথ সান্যালের বাড়িতে। তো সেই সময় অনন্ত মহারাজ কি করলেন, তার যে বাড়ির যে ভিত্ত, সেই ভিত্তকে নিয়ে বাজারে গেলেন এবং বাজারে গিয়ে তিনি তার ইচ্ছে মতো মাংস কিনলেন, পেঁয়াজ রসুন সমস্ত কিছু যা যা লাগে মাংস রান্না করতে, সেগুলো কিনে নিয়ে সে যখন বাড়ি ফিরছে, তার হঠাৎই মনে হলো যে যদি যে রাস্তা দিয়ে হিমায়তপুর গ্রামে ফিরতে হয় সেই রাস্তা দিয়ে আসি, তাহলে হয়তো দেরি হয়ে যেতে পারে। ঠাকুর কখন এসে পড়বেন তার ঠিক নেই, তার থেকে জঙ্গলের রাস্তা দিয়ে যাই, তাহলে হয়তো আমি তাড়াতাড়ি ফিরতে পারবো, ঠাকুর আসার আগেই এগুলো রান্না করে খেয়ে নেব, আজ আর ঠাকুর তাকে বাধা দিতে পারবে না। তো তিনি যখন জঙ্গলের পথ দিয়ে আসছেন, হঠাৎই দেখছেন যে ঠাকুর হাতে একটা লাঠি নিয়ে তার সামনে এসে দাঁড়িয়ে বলছে, কিরে অনন্ত, তুই কি নিয়ে যাচ্ছিস, বাজার থেকে কি কিনলি? সে তখন অবাক হয়ে গেছেন, কারণ তিনি কোনো অঙ্কতেই মেলাতে পারছেন না যে কিভাবে ঠাকুর সেই বাজিপুর থেকে স্টিমারে করে দুর্গানাথ সান্যালের বাড়িতে গিয়ে রুগী দেখে আবার এত তাড়াতাড়ি এই জঙ্গলের পথে ফিরে আসতে পারলেন। আর অনন্ত যে জঙ্গলের পথে রয়েছে তাই বা ঠাকুর জানলেন কি করে? ঠাকুর তো ফিরে এলে তিনি তো সোজা রাস্তা দিয়ে বাড়ি ফিরতেন। তো তিনি তখন হকচকিয়ে গিয়ে বলছেন, না তেমন কিছু না। ঠাকুর বলছেন, তুই আবার মাংস কিনেছিস, মাংস খাবি? ঠাকুরের এই কথা শুনে তখন তো তিনি আর কিছু বলতে পারছেন না, তখন তিনি না না খাবো না বলে সে জঙ্গলের পথে সেই সমস্ত কিছুকে ফেলে দিলেন। তার সেদিনও খাওয়া হলো না, কিন্তু তার মনের মধ্যে তখন খচখচ করছে যে সে তখন ঠাকুরকে ঠাকুর কোথায় যাবে বা ঠাকুরের সাথে বাড়ি ফিরবে সেটা না করে তার মনে একটা রাগও হচ্ছিল যে তার পয়সা দিয়ে কিনে আনা এই খাবারগুলো সে খেতেও পেল না। সে তখন ঠাকুরের কথা না জিজ্ঞাসা করে সেই হনন করে একাই চলে এলো, কিন্তু সে আসার পর থেকে তার মনে একটা কথা খচখচ করছে যে ঠাকুর কিভাবে এলেন, যাই তো আশ্রমে গিয়ে মাতা মনমোহিনী দেবীর কাছ থেকে জেনে আসি ঠাকুর কখন ফিরলেন, এখন ঠাকুর কি করছেন। তো তিনি যখন আশ্রমে আসলেন, আশ্রমে এসে মাতা মনমোহিনী দেবীকে যখন জিজ্ঞাসা করছেন, তখন মাতা মনমোহিনী দেবী বলছে, কই অনুকূল তো ফেরেনি, অনুকূল তো এখনো আসেনি। তখন তো তার মাথায় বজ্রাপাত যে ঠাকুর আসেননি, তাহলে তিনি কাকে দেখলেন? তবুও তার বিশ্বাস করতে পারছেন না যে ঠাকুর তো অন্তর্যামী, তাই অন্তরের কথা বুঝতে
পেরে তিনি নিজেই সেখানে উপস্থিত হয়েছিলেন। তার মনে সংশয় কাটানোর জন্য সে দুর্গানাথ সান্যালের বাড়ি চলে গেলেন যে ঠাকুর কোথায়। তখন তিনি গিয়ে জানতে পারলেন যেই সময় জঙ্গলের মধ্যে ঠাকুরের সাথে অনন্ত মহারাজের দেখা হয়েছিল সেই সময় ঠাকুর দুর্গানাথ সান্যালের বাড়িতেই ছিলেন। সেই সময় সারাক্ষণই ঠাকুর দুর্গানাথ সান্যালের বাড়িতে ছিলেন। শুধু একটা সময় তার প্রাকৃতিক যে কাজকর্ম আমরা মানে প্রত্যহ যে কাজকর্ম আমরা করে থাকি সেই কাজকর্ম করার জন্য তিনি কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়েছিলেন। তিনি মিলিয়ে দেখলেন যে ঠিক যে সময়টা ঠাকুর তার পৈতৃক মানে প্রত্যহ যে কাজকর্ম এগুলো করার জন্য বাইরে এসেছিলেন সেই সময়টাতেই তার সাথে ঠাকুরের জঙ্গলের পথে দেখা হলেন। তিনি তার অঙ্কটা যেন খুব সহজেই এবার মিলিয়ে ফেললেন। তিনি বিশ্বাস করতে বাধ্য হলেন যে ঠাকুর সেই পরম কারণ পরম সত্তা যিনি পৃথিবীর মাটিতে আবির্ভূত হয়েছেন মানুষকে সৎ পথে চালানোর জন্য। সেই দিনই তিনি তার সমস্ত আহারের যে লোভ, আমরা তো মানুষ, আমাদের অনেক লোভ লালসা থাকে, আমরা সহজে তাকে বর্জন করতে পারি না। কিন্তু যখন আমরা সত্যিকারের ঈশ্বরের সত্তাকে চিনতে পারি বা ঈশ্বরকে ধরতে পারি তখন আমরা সমস্ত কিছুকে ছেড়ে তার পথেই চলতে চাই। সেদিন থেকে তিনি সমস্ত তার লোভ লালসাকে ত্যাগ করে ঠাকুরের সৎ মন্ত্রে দীক্ষা গ্রহণ করলেন। সেই অনন্ত মহারাজ পরবর্তীকালে সৎসঙ্গের এক বিশিষ্ট ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। এই হলেন ঠাকুর, এই হলেন ঠাকুরের মানে ঠাকুরের সঙ্গীদের কথা, যারা ঠাকুরকে বুঝেছিলেন এবং ঠাকুরকে ভালোবেসে জীবনের অনেক অনেক পরিবর্তন করেছিলেন। তাই আমরাও চাইলে আমাদের জীবনের অনেক পরিবর্তন করতে পারবো। আমরা প্রত্যেকেই চেষ্টা করব ঠাকুরকে মাথায় নিয়ে আমাদের জীবনের চলার পথটাকে সুগম করার জন্য। আজ এই পর্যন্তই। নমস্কার, জয় গুরু।